আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা। সো তোমাদের মধ্যে যারা ক্লাস 9-10 আছো, তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বায়োলজির মধ্যে চিত্র আসলে কি কি পড়তে হবে। তো যারা আসলে বুঝতেছো না কোন চিত্রটা পড়বা কোনটা বাদ দিবা, তাদের জন্য আজকের ভিডিওটা। সো আসো আমরা শুরু করি। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 1 থেকে আসলে কোনো চিত্র না জানলেও হবে, সমস্যা নাই। চ্যাপ্টার 2 থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু চিত্র আছে, যেমন উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এই পার্থক্যের মধ্যে পার্থক্যের যে চিত্রটা সেটা কিন্তু তোমার আঁকাইতে হবে, ঠিক আছে? এখন এখানে মেনশন করবা কি কি, যেমন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, এটা তোমার আঁকাইতেই হবে। কোষ প্রাচীর যেগুলো হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ কোষে, যেগুলো হচ্ছে কমন না, ঠিক আছে, আনকমন যেগুলো, সেগুলো তোমার মেনশন করতে হবে, যেমন কোষ প্রাচীরের চিত্র আঁকাইতে হবে, তাই না? উদ্ভিদ কোষে আর কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট তোমার আঁকাইতে হবে। প্রাণী কোষে আনকমন কি? প্রাণী কোষে আনকমন হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম তোমার আঁকাইতে হবে। আশা করি বুঝতে পেরেছো, যেটা উদ্ভিদ কোষে আবার নাই। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকানোর পরে ওই যে দ্বিস্তরী আবরণ কিন্তু দিতে হবে, ঠিক আছে? এবং কোন অংশটা কি সেটা তোমার মেনশন করতে হবে। এছাড়াও তুমি দেখবা যে রাইবোজোমের ভেতরে কিন্তু আরএনএ থাকে, তোমার হচ্ছে 70S রাইবোজোম থাকে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? রাইবোজোম কিন্তু দিতে হবে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এরপরে ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকাইতে হবে, এবং ক্লোরোপ্লাস্টের চিত্রগুলোও লেবেলিং করে দেখাইতে হবে যে কোনটা কোন অংশ। ক্লোরোপ্লাস্টের গঠনটাও কিন্তু এটা দ্বিস্তরী একটা গঠন, এটা মনে রাখো। এরপরে দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের যে উপাদানগুলো, 4টা উপাদান, এই 4টা উপাদান ঠিকঠাক মতো দিতে হবে এবং লেবেলিং করে দেখাইতে হবে। আচ্ছা, এই অধ্যায় থেকেই দেখো সবচেয়ে বেশি চিত্র পড়তে হয়। এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা, এই 3টা চিত্র যদি তুমি আঁকাইতে পারো তাহলে ভালো। কেন ভালো? এর কারণ হচ্ছে তোমাকে কিন্তু সরাসরি বলবে না যে এই 3টা চিত্র আঁকো, কিন্তু তোমাকে বলবে যে এই 3টার মধ্যে পার্থক্য আঁকাও, অথবা তোমাকে বলতে পারে প্যারেনকাইমার বৈশিষ্ট্যগুলো কি কি। তো বৈশিষ্ট্যগুলো লেখার পরে তোমার যদি হাতে সময় থাকে, তুমি যদি চিত্র দিতে পারো, স্যার ম্যাডামরা কিন্তু অনেক বেশি খুশি হয়। এছাড়াও এই চিত্রটা তোমার এই কারণে শিখতে হবে কারণ এটা তোমার উদ্দীপকে থাকে, উদ্দীপকে সরাসরি চিত্র দিয়ে দেয়, বুঝতে পেরেছো? সো এই উদ্দীপকে চিত্রটা দেখে তো তোমার চিনতে হবে। তুমি যদি এখন নাই প্র্যাকটিস করো কোনোদিন, তুমি তো চিত্র দেখে বুঝতে পারবে না, তাই না? সো এই উদ্দীপক বোঝার জন্য হলেও এই চিত্রটা পড়তে হবে। এরপরে আসো জাইলেম ও ফ্লোয়েম। সো জাইলেম ও ফ্লোয়েমের গঠনে দেখবা যে ট্রাকিড আছে, ভেসেল আছে, জাইলেমের উপাদানগুলা। আবার ফ্লোয়েমের উপাদানগুলা কি কি আছে? সিপনল, সঙ্গীকোষ। সো এই যে জাইলেম ও ফ্লোয়েমের গঠনের যে এই দুটো উপাদানগুলা, এই দুটো উপাদানের চিত্র যদি তুমি আঁকাও, এটার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না যে আঁকাইতেই হবে। তবে তোমাকে যদি জাইলেম এবং ফ্লোয়েমের গঠনগুলা বা এর উপাদানগুলা ব্যাখ্যা করতে বলে, সেই সময় তুমি যদি চিত্র দিতে পারো, সেটা কিন্তু তোমার জন্য বেটার, ঠিক আছে? দিলেও হবে, না দিলেও হবে, চিত্র দিলে বেটার। আচ্ছা, এরপরে দেখো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি অ্যান্ড হৃৎপেশি, এই 3টার চিত্র আঁকাইতেই হবে। এখানেও ঠিক সেম কথা, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এই 3টার পার্থক্য দিবে তোমাকে করতে। তো তোমার হাতে সময় থাকলে চিত্রটা আঁকাবা। তবে আমি বলবো যে এইখানে চিত্রটা একটু আঁকাবা, কারণ চিত্রটা সহজ আছে, এবং চিত্র আঁকাইলে তোমার আসলে স্যাররা একটু বেশি মার্ক দেয়। তোমার যদি লিখিত অংশে একটু বড় করে লিখো, স্যাররা হয়তো বা এত বেশি দেখবে না। তো তোমার যদি একটা চিত্র থাকে, তোমার কিন্তু এমনিতেই মার্কটা অটো বেড়ে বেড়ে যাবে, বুঝতে পেরেছো? এবং এই অধ্যায় থেকেও, এই অধ্যায়েও নিউরনের চিত্র আছে, আবার সমন্বয় ওই অধ্যায়টাতেও কিন্তু নিউরনের চিত্র আছে। তো এই অধ্যায় থেকে পড়ো অথবা ওই অধ্যায় থেকে পড়ো, নিউরনের চিত্রটা কিন্তু লাগবে, বুঝতে পেরেছো? সো এটা একটু মাথায় রাখো। এরপরে দেখো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে, এখান থেকে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হয় সেটা হচ্ছে মাইটোসিসের যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপের চিত্র, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং মিওসিসের ছোট্ট একটা চিত্র আছে, সো খুব একটা প্যারা হবে না, ওই ছোট্ট একটা চিত্র দেখে নিবা। ওকে, এরপরে দেখো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 থেকে সবাত শোষণের দেখবে একটা ডায়াগ্রাম আছে, যদি এটা চিত্র না, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম। তারপর পরীক্ষায় আসে, এটা একটু ভালো করে মাথায় রাখবা। এটা আসে তোমার হচ্ছে ডায়াগ্রাম, যদি না আসে সেক্ষেত্রে তোমার একটা ছক আছে দেখবা, এই ছক থেকে প্রশ্ন হয়, হয় ছক আসবে অথবা ডায়াগ্রাম আসবে। এরপরে দেখো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এটা কি? পৌষ্টিক গ্রন্থি। তো এইটা তোমার ম্যান্ডেটরি না যে তোমার আঁকাইতে হবে, তবে এটা তোমার উদ্দীপকে দেওয়া থাকবে এই চিত্রটা, বুঝতে পেরেছো? সো এটা কি থাকবে? উদ্দীপকে দেয়া থাকবে, উদ্দীপকে দেয়া থাকবে।
তো কোন চিত্রটার কথা আসলে বলতেছি, তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা খুললে তুমি দেখবে যে একটা চিত্রই উদ্দীপকে বারবার দেওয়া আছে, সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর একদিকে অগ্ন্যাশয়, একদিকে যকৃৎ। হ্যাঁ, এই যে এই চিত্রটা, এই চিত্রটার কথা আমি বলতেছি। সো পৌষ্টিক গ্রন্থি বলতে ওই চিত্রটার কথা আমি বলতেছি, যে পাকস্থলী, এক পাশে হচ্ছে অগ্ন্যাশয়, এক পাশে যকৃৎ। তো এই চিত্রটা তুমি একটু বুঝে রাখবা, ভালো করে চিনে রাখবা, যাতে উদ্দীপকে দিলে তুমি বুঝতে পারো যে এটা এই চিত্রটা। এরপরে দেখো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ তোমার হার্টের গঠন পড়তে হবে, হার্টের যে প্রস্থচ্ছেদ পড়তে হবে। এরপরে দেখো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ তোমার 3টা চিত্র পড়তে হবে, সেটা হচ্ছে বৃক্কের গঠন, নেফ্রনের গঠন। এই দুটা থেকেই মাস্ট প্রশ্ন হবে। আর ডায়ালিসিসের চিত্র দেখলেও দেখতে পারো, না দেখলেও খুব একটা সমস্যা হবে বলছি না, তবে দেখলে দেখতে পারো। ওকে, চ্যাপ্টার 9 থেকে যেটা পড়বা সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। হ্যাঁ, চ্যাপ্টার 9 থেকে এই একটাই গুরুত্বপূর্ণ, সাইনোভিয়াল অস্থিসন্ধি। চ্যাপ্টার 11 থেকে 10 থেকে পড়তে হবে না, চ্যাপ্টার 11 থেকে দেখো কি পড়তে হবে, আদর্শ ফুলের গঠন। এই আদর্শ ফুলের গঠন এটাও খুব বেশি আসে না, তারপর একবার দেখে রাখতে পারো। এরপরে পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের যে উৎপত্তি, এইটাই সবচেয়ে বেশি আসে, এবং এই দুটাই আসলে মাস্ট, এই দুটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটা মাস্ট তোমার পড়তে হবে। এবং এই যে স্ত্রী আর পুং গ্যামেটোফাইটের উৎপত্তির পরে এই দুটা মিলিত হলে যে নিষেক হয়, নিষেকের চিত্রটা দিতেও পারে, নাও দিতে পারে, তবে তোমাকে চিত্র দিলে এই দুটা থেকে চিত্রটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা একদম শেষ দিকে চলে আসছি, দেখো এরপরে চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12-এ ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোমের গঠন এটা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে, এবং ক্রোমোজোমের গঠনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন। ওকে, সো ডিএনএ ভৌত ও রাসায়নিক গঠন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমার আঁকাইতেই হবে। এখন ডিএনএ দুইটা গঠন আছে, একটা হচ্ছে ভৌত গঠন, তাই না, আরেকটা হচ্ছে রাসায়নিক গঠন। সো দুইটাই শিখে রাখবা। তোমাকে পরীক্ষায় যদি শুধুমাত্র ডিএনএর গঠন বলে দেয়, সেক্ষেত্রে চেষ্টা করবো রাসায়নিক গঠনটা আঁকাইতে। আর যদি হাতে সময় না থাকে, সেই ক্ষেত্রে তুমি ভৌত গঠনটা আঁকাইতে পারো। এরপর আসো চ্যাপ্টার 14। তো চ্যাপ্টার 14-এ দুইটাই টপিক আছে, এই দুইটাই তোমার চিত্র শিখতে হবে। সেটা হচ্ছে একটা টিস্যু কালচার, এবং আরেকটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সো দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, সেম, এই কথাটা মনে রাখো। আচ্ছা, এখন যারা চাইতেছো যে ভাইয়া চিত্রের টপিকগুলো তো বুঝলাম, এখন চিত্রগুলো কিভাবে আঁকাবো শিখাইয়ে দেন, তো তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো যে ভাইয়া আমরা চিত্রগুলো শিখতে চাই। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি একদম ডিটেইলডে কিভাবে চিত্রগুলো আঁকাইলে তোমার তুমি খুব সহজে চিত্রগুলো আঁকাইতে পারবা, সেরকম একটা ডিটেইলড একটা ভিডিও না, অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি এক্সপ্লেইন করব। তো তোমরা কমেন্ট করতে থাকো যে তোমরা আসলে চাও কিনা এই বিষয়টা। ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।